আমার কথা হইল ইউনূস সাহেবের অধীনে আর সঠিক ইলেকশন হবে বলে আমি মনে করি না। সেই কারণে আমি তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ওনারাই আটকায় রাখছে, আইনটা কনফার্ম করিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন। আমি আমার চেতনার স্তরে যে কথাটা মনে হয় আমার চিন্তার সত্য, আমি সেই কথাটা বলি যে এই যে টিমটা বানাইছে জনাব ইউনূস সাহেব, এই টিমটা নিয়ে যে খেলায় উঠছে, এই টিমটা ওই যে উনি বক্তৃতা করছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে, মিটিকুলাস নাকি ইংরেজি কয়, আমি তো লেখাপড়া জানি না, গ্রাম থেকে আইছি, ওই টিম এটা। তারা এই দেশটাকে ভিন্ন পথে, মুক্তিযুদ্ধের ভিন্ন পথে নিতে চায়। ছেলেগুলা তো আছেই, নতুন নতুন সন্তানের জন্ম দিচ্ছেন, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীরদেরকে, এদেরকে দিয়ে একটা ইলেকশন করায় দেখেন না আপনার যে এটারে কি বলে সংস্কারের পক্ষে, আপনার সংবিধান সংস্কারের পক্ষে কয়টা ভোট পান? না হলে আপনি আলী রিয়াজ সাহেব দাঁড়ান না আপনার এলাকাতে, আপনি যদি 5000 ভোট পান তাহলে আপনাকে আমি দিয়ে দেবো এই সংবিধান। আপনার সঙ্গে 5000 ভোট পাইয়া দেখেন আপনি কোত্থেকে আইছেন, আপনারা কোত্থেকে কয়টা ভোট পাইবেন বাংলাদেশে দাঁড়াইলে পরে? কয়দিন মানুষের ক্ষেতের আইলে গেছেন, কয়দিন মানুষের দরজায় গিয়া ভোরের বেলা জিজ্ঞাসা করছেন এই তোমার বাচ্চাটার নাকি অসুখ, আইসো তো আমার কাছে, আমি দেখবো না। কয়দিন আপনি একটা মানুষের সন্তান বিয়ে পাস করে রাস্তায় রাস্তায় চাকরি ঘুরে বেড়ায়, চাকরি পায় না, কয়দিন ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে বাবা তুমি আমার কাছে আইসো? কয়দিন আপনি মানুষের অধিকারের জন্য ফাইট করছেন? একটা লোক 22 মাস হাজত কাটছে, তার পাসপোর্টটা দেয় নাই। এমন একজনের কাছে আমি পাসপোর্ট চাইছি, তার বাড়িটা চাইলে আমার লিখে দেওয়া দরকার। এত কষ্ট করে আমরা আইছি, আলী রিয়াজ সাহেবরা গিয়া 14,000 মাইল দূরে গিয়া মাস্টারি করে এখন আইছেন সুযোগের সন্ধানে, এই দেশে সংবিধান বদলায় ঝগড়া লাগাইয়া ইলেকশনটাকে প্রলম্বিত করিয়া একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন রেখে দেশে একটা গৃহযুদ্ধ লাগাইবার জন্য আসছেন। এদেশে গৃহযুদ্ধ হবে আমি বলি না, ওই যে ছেলে মাহফুজ আলম বলছে, যাকে ইউনূস সাহেব বলছে কি মাস্টার মাইন্ড, সে বলছে দেশে কালকেও বলছে সে কথাটা, গৃহযুদ্ধ হবে। এদেশে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। আমি সব সময় ভয় পাই এদেশে কোন মানুষের কাছে গিয়ে আপনি বিচার পাবেন না, কোর্ট কাছারি আদালত ফৌজদারি কিচ্ছু নাই এই দেশে। আমি বলছি, আমি ফজলুর রহমান প্রত্যেকদিন সকাল 9টায় কোর্টে যাই, বিকাল 5টায় আসি পেটের ভাতের জন্য। আমি উকালতি করে ভাত খাই, আমার আর কোনো রোজগার নাই, আমার ওয়াইফ যায় আমার সাথে, সারাদিন একসাথে থাকি পেটের ভাত জোগাড় করার জন্য। দেশে কোনো আইন নাই, আদালত নাই, নির্দেশে চলে। যেদিন একটা দেশের আইনমন্ত্রী বা আইনি উপদেষ্টা বলে যে বেইল টেইল আপনারা চিন্তা ভাবনা করে দিয়েন, প্রকাশ্যে বলে সুপ্রিম কোর্ট সব বেইল দিতে পারে না, বিচারকরা ইচ্ছা করলে সব বেইল দিতে পারে না, সেদিন তো হয় বিচারক যাবে, না হয় মন্ত্রী যাবে। একটা থাকবে, দুইটা তো থাকতে পারে, দেশে কিছু নাই তো। কাজে আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, খুব ক্লিয়ারলি বলতে চাই, সংবিধান সংস্কার সবকিছু মাথার উপরে রাখেন। ইউনূস সাহেব আপনাকে হাত জোর করি, এই যে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বসেন, নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যে ঐক্যমতটা হবে, যাতে একটা দেশে ফেয়ার ইলেকশন হয়, সেই নির্বাচন সংক্রান্ত ঐক্যমতের ভিত্তিতে আপনি খুব দ্রুত একটা নির্বাচন দেন। পাবলিক প্রতিনিধিকে বা ওই যে পাহারাদার বলি আমি এদেরকে, যাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচন, পাহারাদারকে দায়িত্ব দেন, বাড়ি কিভাবে রক্ষা করবে এই দায়িত্ব আপনার না। আপনি আমাদের মাথার তাজ হয়ে থাকেন। আপনি আজকে দেখলাম 3টা ইউটিউবে স্ট্যাটাস দিছে যে এর বাইরে কোনো মীমাংসা হবে না। স্ট্যাটাস দিছে আপনাদের এই যে কি কয় এদেরকে বড় নেতারা, ওই যে আমাদের বাপের বয়সী যে 26, 27, 28 স্ট্যাটাস দিছে। ইউনূস সাহেব যারাই পাস করবে, কথা দিতে হবে ইউনূস সাহেবকে আগামী 10 বছর বাংলাদেশে রাষ্ট্রপতি রাখতে হবে, এই ব্যাপারে কোনো মীমাংসা হবে না। আমার কাছে আছে ফোনটা, তাহলে আমরা চিন্তা করবো ইলেকশনটা দিতে। হ্যাঁ, এবং এইটাই তো এই কাজটাই তো হইতেছে। ইউনূস সাহেব থাকতে চায় ক্ষমতায় 85 বছর, উনি কি 95 অবশ্য 95 বছর পর্যন্ত মাহাতির মোহাম্মদ প্রধানমন্ত্রিত্ব করছে, উনিও করুক, কিন্তু করতে হলে ওনাকে পাবলিকের কাছে গিয়ে পাবলিকের মতামত নেওয়া করতে হবে। জোর করিয়া বা কূটকৌশল করে থাকতে কোনো সুযোগ নাই। যে কমিশনের সঙ্গে সংস্কার কমিশনের যে বিরোধ, এবং নির্বাচন কমিশন, স্থানীয় সরকার আগে নির্বাচন সম্ভব নয়, কমিশনকে সরাসরি সেই বিষয়টি বলে দেয়া, নির্বাচন কমিশনের এই যে শক্ত অবস্থান, রাজনৈতিক দলগুলোর বিভেদের মধ্যেও
মানে কোন দল চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন, কোন দল চাচ্ছে পরে স্থানীয় সরকার নির্বাচন। সেই সময় নির্বাচন কমিশন, চিফ নির্বাচন কমিশনার শক্তভাবে বলা যে আগে জাতীয় সংসদ নির্বাচন। পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারের মধ্যে কোনো ধান্দাবাজি নাই, আমি এইভাবেই বাংলা কই। অন্যদের মধ্যে ধান্দাবাজি আছে, উনি কোনো ধান্দাবাজি, উনি চিফ ইলেকশন কমিশনার মনে করে না যে আমার এইটাই পদটাকে ব্যবহার করে আরো 5-7 বছর থাকতে হবে। কাজে উনি জিনিসটা বুঝে যে স্লোগানটা কি হয়েছিল, স্লোগানটি হয়েছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে মানে কি? শেখ হাসিনা তো জাতীয় সরকারের প্রধানমন্ত্রী। কাজেই ওই স্লোগানটাকে যদি সম্মান করতে হয়, এক দফার স্লোগানটা যেটার উপরে শেখ হাসিনা চলে গেল, তাইলে তো জাতীয় সরকারের ইলেকশন হইতে হবে। এটা তো স্লোগান হয় নাই যে এক দফায় এক দাবি উপজেলা ইলেকশন কবে দিবি বা স্থানীয় ইলেকশন কবে দিবি। হয়েছে তো এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবে, মানে হাসিনাকে চলে গেলে পরে she will be replaced by another national government. কাজে এখানে পার্লামেন্ট ইলেকশন, এটার মধ্যে কোনো খুব বেশি বুদ্ধির প্রয়োজন আছে বলে বা জ্ঞানের প্রয়োজনের তো মনে নাই। এটা হলো যারা এই জিনিসটাকে নিয়ে খেলতে চায়, এই খেলাধুলা যারা করে তাদের ক্ষমতাটাকে কুকিগত করতে চায়, তারা বলে স্থানীয় ইলেকশন। এক, দুই হলো আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এটা না হইলে কিছুতেই হবে না। সেটা হলো ওই যে কনসেনসাস কিভাবে হবে, সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে, হ্যাঁ ইউনুস সাহেব বসবে, ইউনুস সাহেব বসে একটা সবার মতামত নিবে। মান্না ভাই যেটা বলতেছে, ইউনুস সাহেব হইল শেষ কথা বলার মালিক, ইলেকশনটা কি হবে। আমি মান্না ভাইয়ের এই কথাটা আমি খুব সম্মানজনকভাবে ডিফার করি, কারণ ইউনুস সাহেব অলরেডি বলে ফেলছে সে জনগণের প্রতিনিধি না, সে হইল ছাত্ররা তাকে বানাইছে, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তাকে কাজে, এবং ছাত্রদের একটা দল করার জন্য উনি বিদেশে গিয়া পর্যন্ত তদবির করছে। এবং এখন পর্যন্ত অন্ধ মানুষ বুঝে, বোকা মানুষ বুঝে যে এই যে দলটা সৃষ্টি হয়েছে ইউনুস সাহেবের সন্তানদের একটা দল, এবং এটার ফাদার হইল ইউনুস, জনাব মোহাম্মদ ইউনুস। কাজে একটা দল যিনি সৃষ্টি করতে পারেন কিংস পার্টি, এবং যিনি এতগুলো কাজ করতে পারেন ক্ষমতায় থাকার জন্য, সেইটা না করে ইউনুস খুব ক্লিয়ারলি বলা উচিত তত্ত্বাবধায়ক সরকারের আইন অলরেডি পাস হয়ে গেছে, সুপ্রিম কোর্টে শুধু 1 ঘন্টার একটা ইয়েস নো ভেরি গুড হবে, ইয়েস রুল অ্যাবসলিউট, শেষ তত্ত্বাবধায়ক সরকার আসবে, সেই তত্ত্বাবধায়ক সরকার আইসা ইলেকশনটা করবে। একদম যদি ইউনুস সাহেবকে সম্মান করতে হয়, তার সমস্ত উপদেষ্টাদেরকে বাদ দিয়ে উনাকে এইখানে রাইখে দেওয়া। সেই নতুন তত্ত্বাবধায়ক সরকার এসে 120 দিন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের, এখন তার সময়টা ডিউরেশনটা 120 দিনের মধ্যে ইলেকশন করে দিয়ে যাবে। আমার কথা হইল ইউনুস সাহেবের অধীনে আর সঠিক ইলেকশন হবে বলে আমি মনে করি না। সেই কারণে আমি তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ওনারাই আটকায় রাখছে, নাহলে এতদিনে অ্যাপিলেট ডিভিশনে পাস হয়ে যেত। আইনটা কনফার্ম করিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন, ফেয়ার ইলেকশন, এবং এই দেশে, হ্যাঁ এটা আমার কথা, এটা খুব ক্লিয়ার কথা। জিনিসটা আমি যে বলি, আমি একটু কঠিন কথা বলি, ছেলেদের 3টা কথা, এরা ত্রিরত্ন দেখলাম। একটা হইল বলছে ছেলেরা, প্রথম কথাটা বলছে তারা দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক, 2 ইলেকশনের ব্যাপারে বলছে গণপরিষদ, মুক্তিযুদ্ধের ব্যাপারে এটা বলেই নেই, বলছে জনযুদ্ধ। এই 3টা কথাই ব্যতিক্রম ধর্মী কথা, এবং এটা হইল এই দেশে এইসব ছেলেপেলেরা, আমি আপনাকে বলি, যদি খালি পুলিশ এদেরকে গার্ড না করে, আর এটা যদি কিংস পার্টি না হয়ে এইসব ছেলেপেলেরা যদি রাস্তা নেমে কোথাও জনসভা করতে যায়, এই 3টা কথা বললে পরে মানুষ কিন্তু বুঝবে যে তারা এইখান থেকে পুলিশ ছাড়া কিন্তু আসতে টাসতে পারবে না, যাইতেও পারবে না। অবস্থাটা কিন্তু এরকম। আমার বাবারা যারা এইসব কথা বলে, মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ, আমি তাদেরকে বলবো, আমি কিন্তু আগে বলছি, এখন আর বলতে চাই না, তাইলে কিন্তু তোমাদের জন্মের খোঁজ নেব। আমি কিন্তু জনযোদ্ধা না, আমি মুক্তিযোদ্ধা, আমি কিন্তু মুক্তিযোদ্ধা। কাজে আমাকে জনযোদ্ধা বানাইবার চেষ্টা করো না তোমরা।
আর সেকেন্ড রিপাবলিক মানে ফার্স্ট রিপাবলিক তুমি মানো না তো। ফ্রান্সের কথাটা আমি পরে আসবো, এত কথা বলা যাবে না। শুধু আমি বলে সেকেন্ড রিপাবলিক যারা করতে চায় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা মানে না তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো রাইট নাই। আর গণপরিষদ ইলেকশন তখনই হইতে পারে যখন একটা দেশে কোনো পার্লামেন্ট থাকে না। পাকিস্তান স্বাধীন হয়েছে, তার কোনো সংবিধান নাই, সংবিধান করতে হবে, কাজে পাকিস্তানে গণপরিষদ হয়েছে। ইন্ডিয়া স্বাধীন হয়েছে 47 সনে, তার কোনো সংবিধান নাই। 5 বছর একটা সংবিধান করছে গণপরিষদ আন্ডার দ্য লিডারশিপ অফ জওহরলাল নেহেরু এবং সেই আম্বেদকর। বাংলাদেশ হয়েছে, তার কোনো সংবিধান ছিল না, সমস্ত এমএনএ এবং এমপিদেরকে মিললে বানাইছে এমসিএ, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং এপ্রিল থেকে নভেম্বরের 4 তারিখ পর্যন্ত দ্যাট ওয়াজ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমার দেশে একটা সংবিধান আছে, এইটা তুমি পরিবর্তন করতে পারো এই অবস্থাতে। কিন্তু যদি একদম বাতিল করে তুমি সেকেন্ড রিপাবলিক করতে হয়, তাহলে তোমার করা উচিত ছিল এটা 5ই আগস্ট আমরা, এবং এর আগে তোমার কর্মসূচি ঘোষণা করা উচিত ছিল যে আমরা যদি 5ই আগস্ট বা আগস্ট মাসে জিততে পারি তাহলে আমরা এই দেশে রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক করব। সেইটাও বলো নাই। এখন বিপ্লবী সরকারও তুমি করো নাই। তুমি শপথ নিছো একটা আমার সংবিধানের অধীনে, এখন যেটার উপরে শপথ নিছো এটাকে পায়ের তলে পিষতে চাও, তোমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত এবং তুমি হইলে দেশদ্রোহী। এটা হইল আমার কথা। নির্বাচন প্রলম্বিত করবার যে প্রক্রিয়া, নির্বাচন প্রলম্বিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমার মনে হয় না মানুষ মানবে, তাইলে ইউনূস সরকার থাকবে না। এটা আমি বলে দিলাম আজকে। আমি এটা ভবিষ্যৎ নির্বাচন খুব চেষ্টা হবে প্রলম্বিত করার জন্য, কিন্তু তাইলে ইউনূস সরকার থাকবে না, অন্য কেউ আইসা করতে পারে। আমি মুক্তিযুদ্ধ করছিলাম গণতন্ত্রের জন্য। ইহিয়া খান গণতন্ত্রের রায় মানে নাই, সেই কারণে 30 লক্ষ লোক জীবন দিছে, মা বোনরা ইজ্জত দিছে, বাংলা পুরা সরকার হয়েছে। আমি সেই মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের জন্য আমি যুদ্ধ করছি। মানুষের পেটে স্বপ্ন দেখছি, যদিও হয় নাই, মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য। আমি যুদ্ধ করছি শোষণমুক্ত সমাজের জন্য। আমি যুদ্ধ করছি বৈষম্যের বিরুদ্ধে, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি হলাম সেই ফজলুর রহমান। আমি মুক্তিযুদ্ধ যারা করছে তাদের সাথে ছিলাম বলেই তো আজকের বাংলাদেশ হয়েছে বলেই তো তারা বাংলাদেশের উপদেষ্টা, নাহলে তারা পূর্ব পাকিস্তানের উপদেষ্টা হইতে, বাংলাদেশের উপদেষ্টা তো হতে পারতো না। কাজে এই বাংলাদেশটার ব্যাপারে তাদের খুব অনীহা আছে। তারা 47কে ওই দিনও বলছে, 24কে ওই দিনও বলছে মুক্তিযুদ্ধ। আমি 47কে মুক্তিযুদ্ধ তো মনেই করি না, 24কে আমি মুক্তিযুদ্ধ মনে করি না। 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে 24-এর কোনো তুলনা যারা করে, এরা আমাদের 71-এর মুক্তিযুদ্ধকে অসম্মান করে এবং ছোট করে। তারা সব যারা এখানে বসছে তারা সব একমত এই ব্যাপারে। যখন তাদের যৌবন ছিল তখন তারা যুদ্ধে যায় না, প্রত্যেকটি লোকই। আমি 54 বছর পার করে ফেলছি। আমার দেশের নাম পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কয়া। এখন আইসা মার্কিন নাগরিক জনাব আলী রিয়াজ সাহেব বলবে এই নামটা আমি বদলাই দেবো, নামটা সুন্দর লাগে না, আমি কেন মানবো? 1 2 আরো আছে, ওনার সঙ্গে আমার একটা টোটাল একমত। 2টা হবে, হাউস হবে, এটা বাংলাদেশ। কিন্তু এটা হইলে পরে একদম টোটাল পলিটিক্যাল নেতৃত্বের পার্লামেন্ট লাগবে। সবাই পার্লামেন্টে যাবে, যারা পার্লামেন্টে যেতে পারবে না তাদেরকেও ডাকবে। পলিটিক্যাল লিডারশিপের অধীনে বৈঠকটা হইতে হবে, ন্যাশনাল বৈঠক। এটা ইউনূস সাহেবের নেতৃত্বে না, আলী রিয়াজের লেখায় না, সেটা সেই বাংলাদেশের সমস্ত রিপ্রেজেন্টেশন নিয়ে বসতে হবে। বৈশা আমি বাংলাদেশের যে স্তম্ভ ছিল, মূল প্রিন্সিপল ছিল, এগুলা পরিবর্তন করতে চাই। এগুলা ভালো না। শুধু গণতন্ত্রটা ভালো, এটা রেখে দিলাম, সমাজতন্ত্রটা বাদ দিয়ে দিলাম। এই যে ওনারা, আমি তো 81 সন পর্যন্ত ওনার বক্তৃতা ছাত্রনেতা ছিলেন, জিজ্ঞাসা করেন উনি বলুক সমাজতন্ত্র কতবার জীবনে উচ্চারণ করছে বলুক। 72 না, দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে সমাজতন্ত্র দ্য মোস্ট পপুলার টার্ম ইন দ্য ওয়ার্ল্ড। ইজ ইট ফ্যাক্ট অর নট বলেন? 72-এর সংবিধান যখন হচ্ছে, পৃথিবীতে সমাজতন্ত্র হইল মানুষের স্বপ্ন। সেই সমাজতন্ত্র আসছে। সমাজতন্ত্র পছন্দ না হলে এইটাকে ব্রেকেট দেওয়া অন্য একটা এই যে লেখা যেতে পারে অর্থনৈতিক মুক্তি। ধর্মনিরপেক্ষতা বাদ দিব কেন?
ধর্মনিরপেক্ষতা যদি শব্দটা যদি সেকুলারিজমের আসল শব্দ না হয়, এটা ইহজাগতিকতা লেখেন, কিন্তু এটা আমি বাদ দিব কেন? আমার যে পূর্বপুরুষরা 30 লক্ষ লোক রক্ত দিয়া আমার যে বন্দুকের গুলিটা আমি ছুটছি মুক্তিযুদ্ধের জন্য, আমার আদর্শের জন্য, সেইটা বাদ দেওয়ার দরকারটা কি? তুমি আরো 3টে লাগাই এলো না, আরো 5টা লাগাই এলো, কিন্তু তুমি আমার 3টে স্তম্ভ বাদ দিতেছো কেন? তুমি বাঙালি জাতীয়তাবাদ বাদ দেও কেন? তুমি বিশ্বাস করো না বাঙালি জাতীয়তাবাদ বাদ কাও কেন? বিশ্বাস করো না তুমি বাঙালি জাতীয়তাবাদ মারে মা ডাকো কেন? তুমি বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করো না তুমি, তাহলে বাংলায় কথা বলো কেন? আমার কথাগুলো খুব, এগুলো বাদ দাও কেন? তোমার যদি হয় বলছে বাংলাদেশি জাতীয়তা, মান্না ভাই কালকেও কথাটা বলছে, বাংলাদেশি জাতীয় সত্তা হইলো এটা রাষ্ট্র সত্তার প্রশ্ন হইলো বাঙালি। যেমন ইন্ডিয়াতে ভারতীয় জাতীয়তাবাদ অ্যাকসেপ্টেড, কিন্তু ওখানে গিয়ে দেখবেন তামিল, তেলেগু, বাঙালি, কানাড়ি, মারাঠি, গুজরাটি, বিহারি জাতিসত্তা আছে না? আচ্ছা, এটাকে বলে নৃতাত্ত্বিক জাতিসত্তা, আর এইটা হলো রাষ্ট্রীয় জাতিসত্তা ইন্ডিয়ান। আমারও নৃতাত্ত্বিক জাতিসত্তা, আমি বাঙালি, কিন্তু আমার রাষ্ট্রীয় সত্তায় যখন প্রশ্ন আসবে সবাইকে নিয়ে চলা আরো 1% মানুষ, তখন আমি বাংলাদেশি। বাংলাদেশি, রাইট। এটা তো আমি না করতেছেন, এটা তো আমি